আসসালামু আলাইকুম। প্রতিশ্রুতি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এই বিষয়টার উপর একটি ক্লাস। আমি কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি যে আমাদের যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছে, তারা তাদের বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থীরা আছে বিশেষ করে, তারা তাদের যে বিষয়গুলো আছে বিজ্ঞান শাখার যে বিষয়গুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ওইগুলোকে ভালো করে, ম্যাথে ভালো করে, কিন্তু তারা এই বিষয়টাতে অনেকটা খারাপ করে এবং তাদের এটা বুঝতে একটু সমস্যা হয়। আমি মনে করি যে একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা বা আমাদের জাতীয় সম্পদগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা রাখা প্রয়োজন। কারণ যখন আমরা একজন দেশের নাগরিক হব, তখন যদি আমাদের দেশ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা না থাকে, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে আমি একজন সুনাগরিক হতে পারবো না। আর এই ধারাবাহিকতায় আমাকে একজন সুনাগরিক হতে হলে এবং আমার দেশের ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে আমাকে এই অধ্যায়টা ভালো করে জানা প্রয়োজন। এখানে তোমাদের সংকীর্ণ আকারে বা সংক্ষিপ্ত আকারে এই অধ্যায়টা উপস্থাপন করা হয়েছে। আমি এখানে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো আজকে। আরেকটা কথা হচ্ছে, শুধু এই বিজ্ঞান শাখায় পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে চলবে না। আমার দেশটা কীভাবে এগিয়ে যাবে, কীভাবে আমরা ভালো করতে পারবো, সেই বিষয়গুলোতেও জানা প্রয়োজন। আর সেই বিষয়গুলো জানতে হলে আমাকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যে বিষয়টা আছে সেটা আরও ভালোভাবে জানতে হবে। তুমি যদি একজন গুড সিটিজেন হতে চাও, তাহলে এই বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের আমি মনে করি বিকল্প নাই। তাহলে আমি আজকে প্রথমেই কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল টপিকের মধ্যে। এখানে বলতেছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। সর্বপ্রথম আমি যদি এই বিষয়টা পড়ি, তাহলে আমাকে যেই জিনিসটা জানতে হবে তা হচ্ছে জাতীয় সম্পদ কী, আর সম্পদ এবং সম্পত্তির মধ্যে কী পার্থক্য আছে। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে বলছি সম্পদ এবং সম্পত্তি, দুটোর মধ্যে একটু হয়তো পার্থক্য আছে। যখন আমি জাতীয় পর্যায়ে মানে একটা দেশের সকলের জন্য চিন্তা করবো, তখন বলবো সম্পদ, যেটাকে বলা হচ্ছে রিসোর্স। আবার যখন আমি আমার নিজস্ব কোনো কিছু আছে, সম্পদ, জমি আছে বা অন্য কিছু আছে, তখন আমি এটাকে বলবো আমার সম্পত্তি। তো আমি আজকে প্রথম পার্টে এই জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করব এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বাংলাদেশের পরের যে ওই পার্টে আলোচনা করব। কারণ এই যদি আমি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করি, তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এইখানে বলতেছে, যদি আমি আমার এই অর্থনৈতিক ব্যবস্থা বা জাতীয় সম্পদ নিয়ে একটু চিন্তা করি, সর্বপ্রথম আমাকে একটি প্রবাহ চিত্র দেখতে হবে। এই সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে, অভাব, প্রচেষ্টা, উৎপাদন, বন্টন। এই প্রবাহ চিত্রটি তোমার বইয়ের মধ্যে আছে। আর এটা ভালোভাবে বোঝার জন্য টপিকগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখো, অভাব কী জিনিস। আমি যদি একটু অর্থনৈতিক কথা চিন্তা করি, অর্থনৈতিক দিকের কথা চিন্তা করলে অভাব না থাকলে আমার অর্থনৈতিক কার্যক্রম হবে না। ধরো আমি একজন মানুষ, আমরা খাবার দাবার গ্রহণ করি, বাঙালি আমরা ভাতে বাঙালি। তো মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, আমার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ভাত। আমাকে ভাত খেতে হবে। তাহলে ভাত খাওয়ার জন্য আমার যদি ভাত না থাকে বা চাল না থাকে, তখন আমার কিসের অভাব আছে? চালের অভাব আছে। আর সেই অভাবটা আমার পূরণ করার জন্য কি করতে হবে? আমাকে কৃষিকাজ করতে হবে, তবে ধান রোপণ করতে হবে, তা থেকে আমরা ফসল পাবো। তো ওই যে আমি ধান রোপণ করার জন্য চেষ্টা করলাম আমার ভাতের চাহিদা পূরণ করার জন্য, এটা ছিল আমার অভাব, ভাতের চাহিদা ছিল আমার অভাব। এই চাহিদা পূরণ করার জন্য আমি জমি প্রস্তুত বা ক্ষেত প্রস্তুত যাই হলো না কেন করলাম, এই যে চেষ্টাটা করলাম, এটা হচ্ছে প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা যখন আমার সফল হবে, প্রচেষ্টা যখন আমি এগিয়ে নিয়ে যাব, তখন হবে উৎপাদন। তখন আমার উৎপাদন ব্যবস্থা কাজ হবে, তখন আমি ধান উৎপাদন করব। যখন শুধু উৎপাদন করলেই হবে না, এই উৎপাদনটা আমি সুষম বন্টন করতে হবে, বাজার পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে আমি ছড়িয়ে দিতে পারবো। যখন মানুষের মধ্যে বন্টনটা আবার এটা কি জানি বলে একটা অর্থের বিনিময়ে বন্টন হবে, এইভাবে না। তখন আমি বাজারের ব্যবস্থার মধ্যে, যখন ধরো আমার 1 মণ চালের দরকার, আমি 10 মণ চাল উৎপাদন করলাম, তখন আমার 10 মণ চাল আর 9 মণ চাল বাড়তে রাখতে পারতেছে। ওই 9 মণ চালের আমার প্রয়োজন নাই, তখন আমি কি করলাম? ওটা বাজারে বিক্রি করে দিলাম এবং সমগ্র দেশে এইভাবে যারা আছে তারা সুষমভাবে বন্টন প্রক্রিয়া করলাম। যখন বন্টন হলো, তখন আমরা কি করব? এটা ভোগ করব। আমরা বাজার থেকে কিনে নিয়ে আমাদের প্রয়োজন মেটাবো, এটা হচ্ছে ভোগ। আর এই ইকোনমিক্সের টোটাল সিস্টেমের মধ্যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা এখান থেকে সবার প্রথম যে বিষয়টা চিন্তা করবো, খেয়াল করবো, সেটা হচ্ছে বস্তু। বস্তু কি? একটা বস্তু বা
যদি আমরা বলি দ্রব্য, এটার কথা চিন্তা করি, তাহলে একটা বস্তু বা দ্রব্যের এই চারটা গুণ থাকা প্রয়োজন। এক হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা, হস্তান্তরযোগ্যতা। এখন আমাদের সবার প্রথম বুঝতে হবে উপযোগ কি। উপযোগ হচ্ছে, মনে করো আমি আপেল খুব পছন্দ করি, আমার আপেল খাওয়ার চাহিদা আছে। তখন আমি বাজার থেকে আপেল খেলাম, সে কী করলো, আমার যে চাহিদা ছিল সেই চাহিদাটা পূরণ করলো, বাজার থেকে যে আমি আপেলটা কিনে আনলাম। এই যে চাহিদা পূরণ করার যে ক্ষমতা, তাকেই বলে হচ্ছে উপযোগ। উপযোগ হলো দ্রব্যের সেই ক্ষমতা, যেই ক্ষমতার বলে যা মানুষের, সে তার মানুষের অভাবটা কি করে পূরণ করতে সক্ষম হয়। আমরা উপযোগটাকে একটা গুণের সাথেও তুলনা করতে পারি। আবার উপযোগের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, আমরা যখন পরবর্তী ক্লাসে যাব তখন আমরা জানতে পারবো। তারপরে চলে যাই অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চিন্তা করো, তোমার কি অক্সিজেন আছে, আমরা অক্সিজেন দিয়ে শ্বাসকার্য চালাই, আমরা অক্সিজেন আছে, অক্সিজেন দিয়ে শ্বাসকার্য চালাই। অক্সিজেন দিয়ে যে আমরা শ্বাসকার্যটা চালাই, এই অক্সিজেনকে আমাকে ক্ষয় করতে হয় না, আমরা ক্ষয় করি না, আমরা যখন ইচ্ছা ব্যবহার করে আমরা শ্বাসকার্যটা পরিচালনা করতেছি। কিন্তু আমাদের যদি খাতা শেষ হয়ে গেছে, খাতা কী করতে হবে, শেষ হয়ে গেলে আমাকে ক্রয় করতে হবে, তখন কি তার অভাব দেখা দেয়। আর এই অভাবটা আছে বলেই খাতা উৎপাদন হয় এবং সেটা বাজারে বিক্রি হয়। এটাই হচ্ছে অপ্রাচুর্যতা। যদি অপ্রাচুর্যতা না থাকে তাহলে কোনো দ্রব্যের মূল্য থাকবে না। আর দ্রব্যের মূল্য নির্ধারণে অপ্রাচুর্যতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার চলে যাই আমরা বাহ্যিকতা। বাহ্যিকতা হচ্ছে এমন একটা বিষয়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 1890 সালে আলফ্রেড মার্শাল বাহ্যিকতা নিয়ে আলোচনা করেছিলেন। বাহ্যিকতা বলতে আমি যদি সহজভাবে তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে বাহ্যিকতা হচ্ছে এমন একটা বিষয়, ধরো তোমার বাড়ির পাশে বর্তমান সময়ে এই যে ধান ভাঙার যে ঢায়ার মিলগুলো আছে, এই মিলগুলা স্থাপন করা হচ্ছে ঘন ঘন রাস্তার পাশে। ধরো ওইখানে কি হয়, যখন ধানগুলা সিদ্ধ করা হয় বা চাল উৎপাদন ব্যবস্থা করা হয়, তখন এগুলো থেকে ওই ধানের যে তুষগুলো আছে, মানে খোসাগুলো উপরে, যেগুলো আমরা সহজে তুষ বলি বা কুড়া বলি, এই কুড়াগুলো উড়ে এবং বিভিন্ন ধরনের ছাই উড়ে কী করে মানুষের বাড়ির আশেপাশে যাচ্ছে। এখন যে ডায়ারের মালিক আছে ডায়ার মিল, সে কিন্তু উপকার পাচ্ছে তার এই ব্যবসার মাধ্যমে। আবার যারা আশেপাশে বসবাস করছে তারা কিন্তু উপকার পাচ্ছে না, তারা বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। আবার একটা জিনিস চিন্তা করো, তোমার বাড়ির পাশে একজন সুন্দর ফুলের বাগান করেছে, সেই বাগানটায় তোমার প্রতিদিন হাঁটতে গিয়ে ভালো লাগে। প্রতিদিন যাও তুমি হাঁটো ঘোরো, অনেক ভালো লাগে, তোমার মন ফ্রেশ হয়ে যায়। ঠিক ওই যে দেখো, ফুলের বাগানে গেলে তোমারও মন ভালো হচ্ছে, তোমার উপকার হচ্ছে। আবার যে ফুলের বাগানটা করেছে তার কি হচ্ছে, এখান থেকে ফুল বিক্রি করে একটা লাভ হচ্ছে। আবার ওই আমি যখন ডায়ার মিলের কথা বলেছিলাম, মিলগুলোতে সে উৎপাদন করে চাল বিক্রি করছে, এখান থেকে যে বিক্রি করছে তারা ব্যবসা করছে এবং যারা উৎপাদন করছে তারা লাভবান হচ্ছে, অপরদিকে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। তাহলে বাহ্যিকতার বিষয়টা হচ্ছে এরকম, যে উৎপাদন ব্যবস্থায় কোনো দুজন হয়তো উপকৃত হবে অথবা কেউ একজন ক্ষতিগ্রস্ত হবে বা এটা সাফার করবে, আবার গুণ উৎপাদন ব্যবস্থায় উভয়ই উপকৃত হবে, এরকম যদি হয় তখন তাকে বাহ্যিকতা বলে। আবার এই যদি বাহ্যিকতাটাকে আমি চিন্তা করি, তাহলে বাহ্যিকতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ধনাত্মক বাহ্যিকতা আর একটা হচ্ছে ঋণাত্মক বাহ্যিকতা। সেটা তোমাদের এই স্ট্যান্ডার্ডে নাই, আমরা পরবর্তীতে এই নিয়ে আরও আলোচনা করবো বিস্তারিত, এবং তোমরা যখন উপরের শ্রেণীতে উঠবে এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবে। আচ্ছা, এবার যায় হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা মানে কি? একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারবে। সম্পদ বা বস্তু হতে গেলে এই সম্পদটা বা বস্তুটা একটা আর্থিক লেনদেনের মাধ্যমে বা একটা বিনিময়ের মাধ্যমে একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন আমরা এটা বস্তুর গুণাগুণ সম্পর্কে জানলাম। এখন যদি আমরা সম্পদের দিকে চিন্তা করি, সম্পদকে আবার কি করছে, পাঁচটা শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। ব্যক্তিগত সম্পদ, ধরো আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা আমার বাবা, আমার মা, আমার বোন সকলেই ব্যবহার করে, কিন্তু সেই গাড়িটা আমি ক্রয় করেছি আমি, এবং এই গাড়িগুলো কাগজপত্র যাই আছে, আরেকবার যদি আমি বিক্রি করি তার ক্ষমতা শুধু আমার, তখন ওই সম্পদটা আমার ব্যক্তিগত, তবে ব্যবহার করছে সকলে। এইরকম যদি হয়
তখন তাকে ব্যক্তিগত সম্পদ বলে। আবার একটা জিনিস খেয়াল করো, মনে করো যে আমার একান্ত ব্যক্তিগত সম্পদের কথা বলছি। মনে করো আমি যে তোমাদেরকে এখানে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, বা এই একজন তোমার বড় ভাই আছে ডাক্তার, তার মেধাটা শুধুই তার একান্ত। তোমার বড় ভাই ডাক্তার, এই জন্য তুমি রোগীর চিকিৎসা করতে পারবে না, তোমার সাথে ভাগাভাগি করা সম্ভব না। অথবা তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার তুমি যে ইঞ্জিনিয়ার, তোমার ভাই বা তোমার বাবা তোমার এই মেধাটা ভাগাভাগি করতে পারবে না। এইরকম যদি হয় তখন তাকে একান্ত ব্যক্তিগত সম্পদ বলে। আবার সমষ্টিগত সম্পদের কথা যদি আমি চিন্তা করি, ধরো আমরা 5 ভাই আছি, আমরা 5 ভাই, আমাদের বাবা সম্পদ রেখে গিয়েছেন, ওই সম্পদটার মধ্যে আমরা 5 ভাই মালিকানা আছে। এই সমষ্টিগতভাবে মালিকানা, আবার উৎপাদন ব্যবস্থায়ও সমষ্টিগতভাবে মালিকানা থাকে। তো 3-4 জন মিলে একটা উৎপাদন ব্যবস্থা বা একটা মিল কারখানা স্থাপন করা, ওইখানে একটা সমষ্টিগত মালিকানা থাকে। এইরকম যদি হয় তখন তাকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সম্পদ। ওই জাতীয় সম্পদটা আমাদের যখন ওই যে বিষয়টা ওইটার নামের মধ্যে বা হেডিংয়ের মধ্যে আছে যে জাতীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থা বা ন্যাশনাল রিসোর্স। জাতীয় সম্পদ বলতে বোঝা হচ্ছে, আমি জাতীয় সম্পদটা নিয়ে একটু পরে আলোচনা করি। আবার জাতীয় সম্পদ আবার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সম্পদ। প্রকৃতি আমাদেরকে আমাদের দেশে উজাড় করে দিয়েছে, আমাদেরকে বলা হয় দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশ, আমাদের যে নদীতে আছে, নদী কী করতেছে, আমাদের মাছের চাহিদা পূরণ করছে। এই যে নদী, এটা হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, কারণ হচ্ছে এটা প্রকৃতি থেকে পাওয়া, কেউ এটা সৃষ্টি করে না। আবার যেমন পাহাড় আছে, আর সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হচ্ছে আমাদের মাটি বা ভূমি। এরকম জলবায়ু হতে পারে প্রাকৃতিক সম্পদের মধ্যে। আবার এখানে বলছে মানব সৃষ্ট সম্পদ। আর জাতীয় সম্পদের মধ্যে মানব সৃষ্ট সম্পদ হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এরকম যেগুলো মানুষের সৃষ্টি, এবং এটা যারা আমাদের জাতির সকলেই উপকৃত হয়, এরকম যে সম্পদগুলো আছে তাকে আমরা বলতে পারি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। আচ্ছা, আন্তর্জাতিক সম্পদ। এখন আমরা আন্তর্জাতিক সম্পদ সম্পর্কে একটু চিন্তা করি। আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক সম্পদ হচ্ছে এরকম একটা সম্পদ, কোনো একটা গণ্ডি বা কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সম্পদটা দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে, এটা ধরো আমি এখানে কোনো একটা কিছু আবিষ্কার করলাম, আবিষ্কার করার পর এটা যদি পরীক্ষা নিরীক্ষাভাবে একদম সফলতা পায়, তখন কী করবে, বিশ্বের প্রতিটা মানুষই ব্যবহার করবে, প্রতিটা মানুষের ব্যবহার করার একটা সুবিধা পাবে। যেমন মোবাইল ফোন, এখন মোবাইল ফোন সকলের হাতে হাতে, কিন্তু মোবাইল ফোন কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেছে, সেটা তো আমাদের বাংলাদেশে। তখন আমরা কি বাঙালিরা যারা আছে মোবাইল ফোন কী ব্যবহার করছেন, এটা মোবাইল ফোন একটা আন্তর্জাতিক সম্পদ। আর বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যে সম্পদগুলো আছে আন্তর্জাতিক সম্পদ। এখন আমরা যদি একটু উৎপাদন ব্যবস্থার দিকে খেয়াল করি, তখন উৎপাদন ব্যবস্থার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা বায়োলজির মধ্যে বাস্তুতন্ত্র নামে একটা চ্যাপ্টার করেছিলাম, তারা বিজ্ঞানে, আমরা তো বিজ্ঞানের শিক্ষার্থী সকলেই। তো বাস্তুতন্ত্রের মধ্যে দেখেছিলাম, যদি বাস্তুতন্ত্রের যে একটা ইকোসিস্টেম আছে, ওই ইকোসিস্টেমের কোনো একটা বস্তুর একটু ব্যতিক্রম ঘটে, কোনো একটা বস্তু যদি একটু হ্যাপের হয় বা একটু নষ্ট হয়, তখন কি হচ্ছে, পুরো ইকোসিস্টেমই সমস্যা হয়। ঠিক আমাদের এই উৎপাদন ব্যবস্থায় বা অর্থনীতির এই উৎপাদন ব্যবস্থায় যদি এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি সমস্যা দেখা দেয়, তখন আমাদের সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থার একটি সমস্যা দেখা দেয়। এটা জিনিস ভূমি। তো আমি কী করছি, এইখানে আমার প্রাইভেট কমিটা, এইখানে আমি পড়াচ্ছি। পড়ানোর জন্য কী করতে হয়েছে, একটা রুমের প্রয়োজন হয়েছে, আমি মালিকের কাছ থেকে, একজনের কাছ থেকে ভাড়া নিয়েছি। তখন এই যে ঘরটা তৈরি করছে, এইখানে প্রয়োজন হচ্ছে ভূমি। আর এই ভূমি ছাড়া উৎপাদন ব্যবস্থা কল্পনা করার গায়ে না। আমরা যদি একটু কৃষিকাজের কথাও চিন্তা করি, তাহলে কৃষিকাজের জন্য আমার সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ভূমি। বিভিন্ন অন্যান্য মিল কারখানা তৈরি, যাই বলো না কেন, সকল কিছুর অন্যতম উপাদান হচ্ছে ভূমি। এখন ভূমি আমার কাছে হলো, যদি আমি উৎপাদন করতে যাই, শ্রমিকের প্রয়োজন, আর শ্রমিকরা কী করবে, শ্রম দিবে। শ্রম ব্যতীত উৎপাদন সম্ভব নয়, শ্রম ছাড়া উৎপাদন আমরা কল্পনা করতে পারি না। ভূমির পরপরই প্রয়োজন শ্রম। এখন পরে আসছে মূলধন। মূলধন বিষয়টা কি, আমি আজকে উৎপাদন করবো, আমার ধরো ওইখানে আমি ইনভেস্ট করতেছি 100 কোটি টাকা, 200 কোটি টাকা। এই 100 কোটি টাকা আমার পক্ষে একা জোগাড় করা সম্ভব না। আমি কারো কাছ থেকে 100 কোটি টাকা আনলাম, বা আমরা সমষ্টিগতভাবেই আনলাম। এই 100 কোটি টাকা যে একজন আমাকে দিল, তার তো একটা লাভের প্রয়োজন আছে। সেটা যদি লাভ না থাকে, তখন কি আমাকে টাকা দিবে? তো ওই টাকাটা যখন আনলাম,
তখন তাকে একটা বিনিময়ে কিছু দিতে হবে, তাকে বিনিময়ে কিছু দিতে হবে। আর এই যে টাকাটা আনলাম ব্যবসাটা শুরু করার জন্য, ওই ব্যবসাটা হচ্ছে মূলধন। সংগঠন, সংগঠন বলতে এইরকম একটা ব্যবস্থা বোঝা। আসলে এই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা করতে চাই, তো অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে ক্লাসটা। যার জন্য আমি সংক্ষিপ্ত আকারে খুব দ্রুত বলে ফেলছি। সংগঠন হচ্ছে এই সকল যেই জিনিসগুলো আছে, এই সকল জিনিসগুলোকে একসাথে সংযুক্ত করে আমার উৎপাদন ব্যবস্থাটা সুন্দরভাবে সুচারুভাবে যখন আমি উৎপাদন কার্য সম্পন্ন করতে পারবো, তখন হবে এই সংগঠন। এখন একটা জিনিস, ভূমির সাথে খাজনার একটা সম্পর্ক আছে। আমি যে ভূমিটা ব্যবহার করছি সেই ভূমি কিন্তু আমার না। এই ভূমির জন্য রাষ্ট্রকে আমাকে একটা ফি দিতে হয়, টাকা দিতে হবে, যাকে বলা হচ্ছে খাজনা। আবার আমি আমার উৎপাদনের জন্য, উৎপাদন ব্যবস্থার জন্য আমি শ্রমিক আনলাম, শ্রমিকরা কাজ করবে, সেই কাজের তাকে বিনিময় মূল্য দিতে হবে, একটা বিনিময়। তখন তাকে আমি বিনিময় মূল্যটা দেবো, সেই বিনিময় মূল্যটা হচ্ছে তার মজুরি। শেষে আমি ওই যে একজনের কাছ থেকে আমার ব্যবসাটা করার জন্য অর্থ ধারে নিয়েছিলাম টাকা, সে কি আমাকে এমনি এমনি টাকা দেবে? সেও তো একটা মানে ওই টাকার বেনিফিট চাবে, তার একটা লভ্যাংশ হিসাবে লাভ চাবে। তখন তাকে একটা ওই টাকা থেকে একটা অংশ দিতে হবে, যাকে সুদ বা ইন্টারেস্ট বলা হয়। আর আমি এত কষ্ট করে ভূমি, শ্রম, মূলধন এগুলো জড়ো করে যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম, তখন কি একটা প্রফিটের আশায়, একটা লাভের আশায় চিন্তা করেছিলাম। তখন ওই সকল খরচগুলো বাদ দিয়ে যখন আমি একটা লভ্যাংশ পাবো, একটা লাভ পাবো, তখন হচ্ছে সেটা মুনাফা বা প্রফিট, আমরা যাই বলি না কেন। এ হচ্ছে আমাদের এই জাতীয় সম্পদের যে মোটামুটি যে বিষয়গুলো, এইগুলা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমরা পরবর্তী ক্লাসটা আবার ওই আমাদের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম নিয়ে আলোচনা করব। আর যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই কমেন্ট